তুই স্বেচ্ছায় ছুঁয়ে দিচ্ছিলি, তাই আর ডিস্টার্ব করিনি। সপ্তদশীর বিভ্রম ল্যাপটানো হরিণী চোখ দুটো তৎক্ষণাৎ একযোগে নিক্ষিপ্ত হলো সুদর্শনের মুখ পানে। যুবক নিরুত্তাপ, বাদামি চোখ দুটোতে আচ্ছন্নতার ঘোর। সেই ঘোরে হারিয়ে যাবার ভয়ে মায়াবিনী তখনই নজর সরালো। কণ্ঠার কাছে চিবুক ঠেকিয়ে অস্ফুটে আওড়ালো, আপনি কি পাগল? অস্ফুট বাক্যটুকু বেশ শুনল মাফিয়া বিস্ট। পরপরই দাঁত বসালো নিজের নিম্নাংশের অধরে। ডান হাতের 3টে আঙুল এখনো ভিজে আছে লৌহর স্পর্শে। যুবক আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো সেথায়। আঙুল 3টায় যেন এখনো লেপ্টে আছে মেয়েটার মুখগহ্বরের স্বাদ। রুক্ষ আঙুলের ফর্সা চামড়ায় দগদগ করছে মায়াবিনীর কামড়ের দাগ। যুবক কেমন বধিনের ন্যায় তাকিয়ে আছে। মনের কোণে তার হুট করেই উত্থাপিত হয়েছে এক অদ্ভুত পাগলামি, যে পাগলামির জেরে আসক্ত মুগ্ধ। চট করে আহত আঙুলগুলো একযোগে ঢুকিয়ে দিল নিজের মুখ গহ্বরে। আবেশে চোখ দুটো বুজে নিয়ে অনুভব করল মাহির মুখ গহ্বরের স্বাদ। ওদিকে নতজানু সপ্তদশী আনমনে উঁচু করেছে ঘাড়। ঠিক তখনই যুবকের অমন উদ্ভট কাণ্ড দেখে কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ স্পষ্ট হলো মানবীর। ছিটকে গেল নাক। বিরাগ কণ্ঠে সে তখনই বলে বসল, এ কী করছেন আপনি? ব্যথা হলে অয়েনমেন্ট লাগান। এভাবে নিজের রক্ত নিজে খেলে আদৌ কাজ হবে? সহসা অক্ষিপুটের পর্দা সরে গেল রূঢ় মানবের। ভেঙে গেল আচ্ছন্নতার ঘোর। চোখ দুটোর গভীর দৃষ্টি ফের তাক হলো সপ্তদশীর মুখ পানে। মাহি তখনই নজর ঘোরায় অন্যত্র। বিতৃষ্ণায় খানিক নড়ে চড়ে যুবকের কোল থেকে উঠতে চাইলেই ফের চাপ বাড়ল লতানো কোমরে। যুবক জোর বাড়িয়েছে হাতের, খামচে ধরেছে মেয়েটার বাঁকানো কোমর। সহসা মৃদু ব্যথায় মুখ কুঁচকে নেয় সপ্তদশী। চোখে মুখে অবাধ বিতৃষ্ণা লেপ্টে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সুদর্শনের পানে। কপট ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা? খেলাম তো খাবার, এবার ছাড়ুন আমায়। যুবক তৎক্ষণাৎ প্রতিউত্তর করেনি। উল্টো গম্ভীর মুখে এক হ্যাঁচকা টানে মাহিকে টেনে আনলো আরও সন্নিকটে। মাহি হতবম্ব। স্রেফ হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া করতে পারল না আর কিছু। এদিকে রক্তমাখা আঙুলগুলো খানিক নাড়িয়ে চাড়িয়ে টেবিল থেকে একখানা গরম দুধের গ্লাস তুলে এনে আলতো করে মেয়েটার মুখের সামনে এগিয়ে ধরেছে মুগ্ধ। গম্ভীর মুখে আদেশ ছুড়ল, নে, তাড়াতাড়ি সবটা শেষ কর। কপাল গোছায় মাহি। একবার মুগ্ধর মুখ পানে তো আরেকবার দুধের গ্লাসের পানে স্নিগ্ধ দৃষ্টি ফেলে আচমকাই জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? আজ এত খাতির যত্ন করে খাওয়াচ্ছেন যে, মতলবটা কি শুনি? বাঁকা হাসল রূঢ় মানব। বাড়ন্ত দুধের গ্লাসটা মাহির মুখের কাছে আরেকটু এগিয়ে ধরে রহস্যময় কণ্ঠে রাশিয়ান ভাষায় আওড়ালো, পেরেত্তেম কাকপাইমাত কুরিচ্ছু অনিয় নুনছা খারাস্য পাজাবছিও ইনাসি বুদিয়েত ক্রুন্দন। মুরগি শিকার করার আগে খাতির যত্ন করা লাগে, না হলে শিকার করতে অসুবিধা হয়। বোধগম্যহীনতার ছাপ ফুটল সপ্তদশীর মুখাবয়ে। দৃষ্টি হলো চৌকস। তা যেন আর দৃষ্টে বেশ দেখল মুগ্ধ। পরপরই সে কেমন গম্ভীর মুখে কপট ঝাঁজ নিয়ে বলল, তোর ওই ছোট্ট মস্তিষ্কে চাপ দেওয়ার কোনো দরকার নেই সিগনোরা। আপাতত যা দিচ্ছি তা চুপচাপ খেয়ে নে। সিগনোরা মানে কি? কথার পিঠে এহেন পাল্টা প্রশ্নে কপাল গোছায় মুগ্ধ। গম্ভীর মুখে তখনই হাত থেকে নামিয়ে রাখল দুধের গ্লাসটা। পরক্ষণে গমগমে গলায় বলল, বান্দির মেয়ে। সহসা মুখাবয়ে ঝাঁজ লেপ্টে গেল মাহির। তার মানে এতদিন ধরে সবাই তাকে এই নামে ডাকছে। লোকটা বলতো বলতো তার সঙ্গে সবাই অমন তাল মিলিয়ে বলা শুরু করল,
সপ্তদশীর রাগ বাড়ল ভীষণ। সে তখনই মুখ ঝামটা মেরে বলে উঠল, এক্ষুনি আমায় কোল থেকে নামান। রুডমানব তাই করল। আলগোছে নামিয়ে দিল ক্ষুদ্র চড়ুইকে। ছাড়া পাওয়া মাত্রই চড়ুই ছুটল, গটগট পায়ে চলে গেল ডাইনিং ছেড়ে। এদিকে তার চলে যাওয়ার পথে একদৃষ্টে তাকিয়ে রইল মুগ্ধ। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁত খিচে বিড়বিড়িয়ে আওড়াল, একটা 1.5 ফুট বান্দির মেয়ের এত তেজ! কথাটা বলেই বসা ছেড়ে উঠে দাঁড়ায় সুদর্শন। দাম্ভিক কদম জোড়ার ধূপধাপ শব্দে প্রস্থান ঘটালো ডাইনিং থেকে। শক্ত মুখে কয়েক কদম সম্মুখে এগোতেই আচানক কোত্থেকে যেন প্রজাপতির ন্যায় ছুটে এলো সপ্তদশী। হাঁপাতে হাঁপাতে পথরোধ করে দাঁড়ালো যুবকের। মুগ্ধ গম্ভীর, দৃঢ় চোয়ালখানা বড্ড শক্ত তার, বাদামি চোখ জোড়া সংকুচিত। মেয়েটা পথরোধ করে দাঁড়ালেও যুবক থামল না। উল্টো মাহিকে এক প্রকার উপেক্ষা করে গটগটিয়ে চলে গেল পাশ কাটিয়ে। তার এহেন কাণ্ডে হতবিহ্বল মাহি। তখনই ছুট লাগালো মুগ্ধর পিছু পিছু। পেছন থেকে ডেকে ডেকে বলল, এই বিস্ট, শুনুন। বাক্য কর্ণাধার হওয়ার সত্ত্বেও থামেনি মুগ্ধ। উল্টো জোরালো করল দাম্ভিক কদম জোড়ার গতি। ধূপধাপ শব্দে বিশাল সিঁড়ি দুটোয় পা রাখতেই আচানক পেছন থেকে তার ওভারকোটের এক পাশ টেনে ধরে মাহি। ব্যগ্রকণ্ঠে বলে ওঠে, বিস্ট, শুনুন শুনুন, একটা রিকোয়েস্ট, প্লিজ, কিউটিকে এনে দিন না। কথাটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থেমে গেল রুডমানবের ব্যস্ত পদযুগল। দাম্ভিকতার ভারে উঁচু হয়ে থাকা ঘাড়ের পেশিটুকু সামান্য বাঁকিয়ে যুবক কেমন ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। পরপরই জোয়ালের পেশি আরও খানিকটা টান টান করে গর্জন তুলে বলল, ওই বান্দির ছেলেকে আবার আনতে হবে কেন? আমার পেন্ট হাউসে ওই সব বুলশিটের কোনো জায়গা নেই। সো ফাক অফ দিস ননসেন্স সিগনোরা, আমায় রাগাস না। আঁতকে ওঠে মাহি। নাছোড়বান্দার ন্যায় যুবকের ওভারকোটের একাংশ আটকে রেখে পা দুটো সামান্য এগিয়ে এনে দাঁড়ালো এক সিঁড়ি উপরে। পরক্ষণে কেমন নাক টানতে টানতে মিনমিনিয়ে আওড়ালো, প্লিজ, এভাবে বলবেন না, ও আমার। বাকিটা শেষ হবার পূর্বেই অতর্কিত আক্রমণের শিকার হলো বেচারি। নির্দয় যুবকের শক্তপোক্ত রুক্ষ হাতের হিংস্র থাবা আচানক আঁকড়ে ধরল মেয়েটার নরম তুলতুলে সুদীর্ঘ গ্রীবাদেশ। এহেন হুটহাট কাণ্ডে হকচকায় মাহি। নিঃশ্বাস আটকে সম্মুখে তাকাতেই দেখল মুগ্ধ কেমন ক্ষুব্ধ বাঘের ন্যায় হিসহিসিয়ে যাচ্ছে। মাহি ভয়ার্ত ঢোক গিলল কোনো রকম। ওদিকে হাতের জোর বাড়িয়ে মুগ্ধ কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুঁড়ে বলল, আরেকবার শুধু আমি বিনে অন্য কাউকে আমার বলার স্পর্ধা করে দেখ বান্দির মেয়ে। আমার মৃত মায়ের কসম কেটে বলছি, তোর ওই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব। আই সয়ার, আমি ছিঁড়ে ফেলব। ইন দ্যাট কেস সারাটা জীবন বোবা নিয়ে কাটানোর ক্ষমতা আমার আছে। ভয়ে কাঁপছে মাহি। থোড়াই বুঝল সুদর্শনের এহেন কথার গভীরার্থ। মুগ্ধ কটমট করছে বেশ। কটমট করতে করতে আচমকা ফের গর্জন তুলে বলল, বল, আর কোনো দিন কোনো কিছুকে আমার বলবি? তরাক মাথা নাড়ায় মাহি। তা দেখতে পেয়ে তখনই এক ঝটকায় মেয়েটার চোয়াল ছেড়ে দেয় মুগ্ধ। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করতে করতে তৎক্ষণাৎ সরে গেল সিঁড়ি থেকে। এদিকে মাহি এবার কেঁদেই বসল। ঠোঁট ভেঙে বাচ্চাদের ন্যায় কাঁদছে বেচারি। যে কান্নার শব্দে আনমনেই থমকে দাঁড়িয়েছে মাফিয়া বিস্ট। না চাইতো ফিরে তাকালো ক্রন্দনরত মেয়েটার পানে। আশ্চর্য, বুকটা আবার কাঁপছে কেন তার? বান্দির মেয়ে কান্না করলে করুক, তাতে তার কি? মস্তিষ্কের বিরূপ প্রতিবাদেও ফের পিঠ দেখিয়ে চলে যেতে পারলেন না শ্যাডো মনস্টার। উল্টো গম্ভীর মুখে নিজের অনিচ্ছা সত্ত্বেও পা ঘুরিয়ে চলে এলেন মেয়েটার সম্মুখে।
ক্রন্দনরত মাহি দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। দেখেনি মুগ্ধর আগমন। রোডমানবের শক্তপোক্ত হাতখানা আচানক নিষ্পিস করছে। একবার প্রায় উঠে আসতে চাইল মেয়েটার মাথার উপরে, তবে পর মুহূর্তেই তা আবার কি মনে করে গুটিয়ে গেল দেখো। মুগ্ধ কেমন দিক বিদিক শূন্য। এদিক ওদিক নিজের অস্থির দৃষ্টিযুগল খানিক লুকিয়ে গলা খাকারি দিল সামান্য। অতঃপর গম্ভীর মুখে শুধালো, কান্না থামা সিগনোরা। মুখমণ্ডল থেকে হাত সরায় মাহি। ছলো ছলো দৃষ্টি নিয়ে তাকালো রোডমানবের পানে। সেই দৃষ্টির অন্তরালে দৃষ্টি আটকাতেই থমকে গেল রোডমানবের কংক্রিটের আস্তরণে ঢেকে থাকা হৃদয়খানা। কণ্ঠায় নামল শুষ্কতা। মুগ্ধ তখনই নিজের দৃষ্টি সরালো অন্যত্র। মুখ গহ্বরে সিক্ত জিভখানা ভার হয়েছে তার। অন্তরের কথা ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন, তবে মাফিয়া বীজ শক্ত মানুষ। তরাক গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালেন, গার্ডদের বলে দিচ্ছি তোকে নিয়ে যাবে প্যালেসে। দেখে আয় ওই বান্দির ছেলেকে, তবে খবরদার ও যেন আমার পেন্ট হাউসে না আসে। বলেই রোডমানবার এক মুহূর্ত সেথায় দাঁড়ালো না। তখনই গটগট পায়ে চলে যেতে তৎপর হলো। ফের দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠে কঠিন গলায় হুঙ্কার ছুঁড়ে বলল, গার্ডস আদি এত্তি সিনিয়রো দ্য ভ্যারিউসি দোজনমনিন উভাজেনিয়েম। সিগনোরাকে সসম্মানে প্যালেসে নিয়ে যা। আদেশ পাওয়া মাত্রই হাওয়ার বেগে ছুটে এলেন বেশ কজন গার্ড। মাহি তাদের পানে ঘুরে তাকাতেই সে যেন হোঁচট খেল। কটা আফ্রিকান লোক, সে কি অন্ধকার তাদের মুখ, পাহাড়ের মতো দেহ, চোখে কালো চশমা, হাতে রাইফেল। লোকগুলোকে আপাদমস্তক পরখ করে শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে ভয়ে ছুটে গেল সিঁড়ি বেয়ে। ত্রস্ত কদমে চলন্ত মুগ্ধর পানে এগিয়ে এসে ফের পেছন থেকে আঁকড়ে ধরল সুদর্শনের ওভারকোট। ভয়ে তটস্থ কণ্ঠে আওড়ালো, আমি ওদের সাথে যাব না বিস্ট, আপনি আমায় নিয়ে চলুন না। থামল মুগ্ধ। ঘাড় বাঁকিয়ে শক্ত চোখে তাকালো মেয়েটার পানে। কঠিন গলায় ঝাঁজ ঢেলে আওড়ালো, ওদের সাথে গেলে যা, না গেলে না যা, আমি পারবো না নিয়ে যেতে। আই অ্যাম বিজি নাও। বলেই মুগ্ধ পা বাড়ায় সম্মুখে। তবে মাহি আজ বড্ড নাছোড়বান্দা। তখনই আলতো করে আঁকড়ে ধরল রোডমানবের ডান হাতের রুক্ষ পিঙ্কি আঙুলখানা। এবারে থমকায় মুগ্ধ। আলগোছে ঘাড় নামিয়ে তাকালো নিজের হাতের দিকে। দেখল তার শক্তপোক্ত আঙুলখানা কি সুন্দর করে চেপে রেখেছে একখানা তুলতুলে হাত। হাতের মালকিন বড় অসহায় কণ্ঠে আওড়ালো, আমার ওদের দেখলে ভয় করছে বিস্ট, আপনি চলুন না। হতবাক চোখে তাকিয়ে রইল মুগ্ধ। হতবিহলের ন্যায় দুটো সিঁড়ি বেয়ে নেমে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। পরপরই স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করল, ওদেরকে দেখলে ভয় লাগছে তোর? আমাকে ভয় লাগে না। সদ্য কান্না থামানো সপ্তদোষী নাকের ডগাটা টুকটুক করছে লালিমায়। যুবকের এহেন কথার প্রতি উত্তরে মেয়েটা কেমন নাক টেনে টেনে নিষ্পাপ কণ্ঠে শুধালো, লাগে, তবে একটু একটু, খুব বেশি না। এহেন নিষ্পাপ প্রতি উত্তরে থমকালো মাফিয়া বিস্ট। যাকে ভয় পায় গোটা আন্ডারওয়ার্ল্ড তাকেই কিনা খুব বেশি ভয় পায় না এক সপ্তদোষী। যুবক অলক্ষ্যে বিমুগ্ধতায় নীরব হাসল। শক্তপোক্ত হাতখানা উঁচিয়ে এনে আলগোছে মুছে দিল সপ্তদোষীর সিক্ত কপট। গম্ভীর অথচ কপট রাগ নিয়ে বলল, ভীষণ জ্বালাচ্ছিস সিগনোরা, তবে আমি যেদিন শুরু করব সেদিন আর কোনো থামাথামি হবে না। কথাটা বোধগম্য হয়নি মাহির। তার পূর্বেই যুবক নিজের গা থেকে একটানে ওভারকোটটা খুলে এনে জড়িয়ে দিল মাহির গায়ে। মাহি হতবাক। যুবকের গা এখন উন্মুক্ত। কি করতে চাইছে সে? এদিকে মুগ্ধ তখনই এক হাতে কাঁধে তুলে নিল মাহিকে।
অতঃপর আর কোনোরূপ বলা কওয়া ছাড়াই মেয়েটাকে নিয়ে পা বাড়ালো উল্টো পথে। তীব্র তুষারপাতে আচ্ছন্ন চারপাশ। গায়ে অত কিছু জড়িয়ে রেখেও থরথর করে কাঁপছে মাহি। অথচ রুডমানব কেমন উদম গায়ে নির্বিকার ভঙ্গিতে এগোচ্ছে। মাহি এতক্ষণ চুপ থাকলেও এবার কৌতূহলী কণ্ঠে বলেই ওঠে, আপনার ঠান্ডা লাগছে না? তুই থাকতে ঠান্ডা লাগে নাকি? মানে? এই পর্যায়ে বাঁকা হাসল মুগ্ধ। পরক্ষণেই দুষ্টু কণ্ঠে জবাব দিল, তুই ইদানিং পার্সোনাল হিটারের কাজ করছিস। আশেপাশে থাকলেই রক্ত গরম হয়ে যায়। এই পর্যায়ে কি করা যায় বলতো? ইন্টিমেট হতেও তো এখনও সময় লাগবে। মুখ কুঁচকায় মাহি। অভ্যন্তরে ফিসফিস করে বলে, ঘাট হয়েছে আমার এই লোকের সাথে কথা বলে। মধ্যরাত থেকে স্নোফল হচ্ছে। তীব্র তুষারপাতে ফের ঢেকে গিয়েছে প্যালেসের চারপাশ। গায়ের উপর মোটাসোটা একখানা ব্ল্যাঙ্কেট চেপে ফায়ারপ্লেসের সম্মুখে বসে আছে মাহি। তার নরম কোলের উষ্ণ আমেজে গা গুটিয়ে বসে আছে কিউটি মহাশয়। পোহাচ্ছে আগুন তাপ। সপ্তদশীর নরম আঙুলের ডগা ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে পশমি ছানার তুলতুলে মাথা। এরই মধ্যে কক্ষের দ্বার থেকে ভেসে আসে এক সুপরিচিত কমলিনী কণ্ঠ, আসবো মুনলাইট? সহসাই দৃষ্টি তুলে ডাকের উৎসের পানে তাকায় মাহি। দেখে মিলা কেমন হাসি মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। মাহি তৎক্ষণাৎ মুচকি হাসল। উপর নিচ মাথা ঝাঁকিয়ে পরপরই কোমল কণ্ঠে বলল, আমার ঘরে আসার জন্য নতুন করে অনুমতি নেবার প্রয়োজন পড়ল কেন মিলা? তোমার যখন ইচ্ছে তুমি আসতে পারো। স্মিত হাসে মিলা। নীরব সম্মোহে পা দুটো সম্মুখে বাড়িয়ে বলতে লাগল, কেমন আছো তাই বলো। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। সপ্তদশী শান্ত। ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির রেশ ঝুলিয়ে আলগোছে তাকালো ফায়ারপ্লেসের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের পানে। খানিকক্ষণ সময় নিয়ে অতঃপর আওড়ালো, এমনটা ভাবার পেছনে নিশ্চয়ই কোনো জোরালো কারণ রয়েছে। তা কারণটা কি বলা যাবে? চমৎকার হাসল মিলা। পা দুটো এগিয়ে এনে গুটিয়ে বসল ফায়ারপ্লেসের বড্ড নিকটে। নিজ উদ্যোগে পাশে থাকা ছোট ছোট কাঠের টুকরোগুলো জ্বলন্ত অগ্নিশিখার মাঝে ছুটতে ছুটতে আওড়ালো, পেন্ট হাউসে যাওয়ার সাধ্যি যেমন কারণ নেই, ঠিক তেমনি পেন্ট হাউস থেকে জীবিত বেরিয়ে আসার সাধ্যিও কারণ নেই। সেই হিসেবে ভেবেছিলাম আমি আর ফিরব না, তাই তো? মাহির পাল্টা উত্তরে মৃদু হেসে মাথা ঝাঁকায় মিলা। নীরবে জানায় হ্যাঁসূচক প্রতি উত্তর। তা দেখে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সপ্তদশীর। মুখে নামল রাজ্যের আধার। সম্পূর্ণ কক্ষ আরেকবার ডুবল পিনপতন নীরবতার ঘোরে। মিলা আগ বাড়িয়ে তেমন কিছুই বলছে না আজ। মেয়েটা কেমন স্বেচ্ছায় দৃষ্টি লুকাচ্ছে মনে হচ্ছে। এদিকে অদূরে পোষ্য ছানার গায়ে আলতো করে হাত বোলাতে বোলাতে মাহি কেমন ভারী কণ্ঠে আচানক শুধালো, আচ্ছা মিলা, একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। বিস্ট, মনস্টার একজন মাফিয়া, তাই তো? তাহলে সে সর্বক্ষণ প্যালেসে নয়তো পেন্ট হাউসে বসে থেকে কি করে? তার কোনো কাজকর্ম নেই? সহসা হতবুদ্ধির ন্যায় ঘাড় উঁচিয়ে তাকায় মিলা। মেয়েটার মুখাবয়ে সে কি হতবম্ব ভাবস্রোত। কণ্ঠে একরাশ হতবাকতা নামিয়ে আওড়ালো, আর ইউ কিডিং উইথ মি মুনলাইট? কাজকর্ম নেই বলছো? থতমত খেয়ে বসলো মাহি। কৌতূহলতার বশে ভুল কিছু বলে বসলো নাকি? মেয়েটা পরপরই নিজেকে শুধরালো। খানিক আমতা আমতা করে বলতে লাগলো, না মানে বলছিলাম তাকে তেমন কোথাও যেতে দেখি না, তাই আর কি। এহেন কথায় কিয়ৎক্ষণ থম মেরে বসে থাকলেও পরক্ষণেই গা দুলিয়ে হেসে ওঠে মিলা। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাবার উপক্রম বেচারির। তা দেখে গাল ফোলায় সপ্তদশী।
নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাস ফেলল করা। তরুণী হাসির মাঝেই আড়দৃষ্টে অবলোকন করল মেয়েটার এরূপ মুখভঙ্গি। পরক্ষণেই জোরপূর্বক কোনো মতে গিলে নিল নিজের উপচে পড়া হাসিটুকু। অভিমানিনী রাগ ভাঙার উদ্দেশ্যে ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়াল, হেই মুনলাইট, রাগ করলে? নাকের পাটা আবারও ফুলল মাহির। তখনই কিউটিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। মিলার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়াতেই তরুণী কেমন উদ্বিগ্ন হল। ব্যগ্র ভঙ্গিমায় নিজেও চটপট উঠে দাঁড়াল। পরমুহূর্তে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগল, সরি মুনলাইট, আসলে তোমার কথাটাই ছিল এমন, যার পরিপ্রেক্ষিতে না হেসে পারলাম না। যাই হোক, শোনো, মনস্টার এই প্রথমবার তার কোনো প্যালেসে টানা 1 মাস 7 দিন কাটিয়েছে। এর আগে তিনি কখনোই রাশিয়া বলো, সাউথ কোরিয়া বলো কিংবা স্পেন বলো, কোথাও এক নাগাড়ে এতদিন থাকেননি। তিনি আসেন তবে 1 রাত 2 রাত কিংবা মাঝে মধ্যে বড়জোর 4 দিন থাকতেন, এই যা। আর তাছাড়া তিনি তো কোনো মাফিয়া বস কিংবা গ্যাংস্টার নন। তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে দাঁড়ায় মাহি। চোখ দুটো সামান্য কুঁচকে মুখাবয়ে স্বনিগ্ধতার ছাপ ফুটিয়ে জিজ্ঞেস করে ওঠে, মানে, তাহলে কে সে? মৌন মিলা সপ্তদশীর পানে চাইল তীক্ষ্ণ দৃষ্টে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে পরপরই গম্ভীর মুখে শুধালো, হি ইজ দ্য কিং অফ মাফিয়াস। আন্ডারওয়ার্ল্ডের পরিধি বড্ড বড় মুনলাইট। এই জগতে হাজারো গ্যাংস্টার কিংবা মাফিয়া বস থাকলেও কিং কেবল একজনই, যার হুকুম তামিল করা সকলের জন্য বাধ্যতামূলক। বাই দ্য ওয়ে, ডিড ইউ এভার হিয়ার্ড অ্যাবাউট সুইট পয়জন মুনলাইট? অবদ্ধ কায়দায় নাবোধক মাথা নাড়ায় মাহি। তা দেখে মুচকি হাসে মিলা। পদযুগল সম্মুখে বাড়িয়ে বিজ্ঞ কণ্ঠে আবারও বলে ওঠে, ভাগ্যিস জানো না, জানলে হয়তো এতদিনে কফিনে থাকতে। সুইট পয়জন হচ্ছে রুশদি কিং ওরফে শ্যাডো মনস্টারের ট্যাগ। এই একটা নামই বহন করে তার সম্পূর্ণ হিংস্র পরিচয়। তাছাড়া মনস্টারের নিজে থেকে কোনো কিছু করবার দরকারটাই বা কী? যার একটা ইশারায় কাজ করছে লক্ষাধিক গ্যাংস্টার্স। তিনি শুধু মাথা খাটান, নিজ রাজত্বের আধিপত্যে বসে কূটকৌশল চালান, ব্যাস। বাকিটা তার 2 হাত, অর্থাৎ অ্যাডুইন এবং অ্যালেক্সি করে ফেলে। তবে কোনো দিন যদি মনস্টারের নিজে থেকে কোথাও যাওয়া হয়, তাহলে বুঝে নিতে হবে কারোর মৃত্যু ঘনিয়ে এসেছে। শুষ্ক ঢোক গিলছে মাহি, কাঁপছে থরথর করে। আর দৃষ্টিতা অবলোকন হওয়া মাত্রই বাঁকা হাসে মিলা। রহস্যময় কণ্ঠে বলে ওঠে, রুশদি কিংয়ের আধিপত্যের নমুনা শুনেই এভাবে কাঁপছ মুনলাইট? যদি কোনোদিন ওনার কাজকর্ম স্বচক্ষে দেখে ফেলো, তখন কি করবে? ভয় বাড়ল মাহির। তখনই ফের পিঠ ঘুরিয়ে দাঁড়ালো মেয়েটা। অলক্ষ্যে শুকনো ফাঁকা ঢোক গিলে কদম এগোলো জানালার দ্বারে। আনমনে কৌতূহলবশত ফের জিজ্ঞেস করে ওঠে, ইজ হি এ রেড ফ্ল্যাগ? ডোন্ট নো, হতেও পারে। তার যা হিংস্রতা! কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই বুকটা ধক করে উঠল মাহির। বিতৃষ্ণায় কুঁচকে গেল মুখ। এরই মাঝে মিলা আবারও সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কেন বলো তো? কদমে গতি টানল মাহি, এগোলো কাউচের পানে। কিউটির গায়ে অনবরত হাত বুলিয়ে তিক্ত বিরক্ত কণ্ঠে শুধালো, ইউ নো হোয়াট মিলা, ছোটবেলা থেকেই আমি ভীষণ বই পোকা মেয়ে। এত বই পড়েছি, তবে বরাবরই আমার নিকট সবচেয়ে পছন্দের মেলটোপ ছিল রেড ফ্ল্যাগ চরিত্রগুলো। আমি সব সময় ভাবতাম এসব রেড ফ্ল্যাগ অ্যান্ড অল দিস আর জাস্ট এ বুলশিট। এসব বাস্তবে এক্সিস্টই করে না। অথচ মিলার সন্দিহান কণ্ঠ দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। তবে কি মনে করে মেয়েটা আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে।
আর অমনি কক্ষের দরজার সম্মুখে দণ্ডায়মান মনস্টারকে দেখে আঁতকে ওঠে বেচারি। তখনই ঝোঁকালো নিজের নেত্রোদয়। বাধ্যতায় নতজানু হয়ে সামান্য কুর্নিশ জানিয়ে মীলা তখনই উদ্যত হলো কক্ষ ত্যাগ করতে। এদিকে দণ্ডায়মান মুগ্ধ শক্ত চোয়ালে তেজিয়ান ভাবভঙ্গি নিয়ে তাকিয়ে আছে সপ্তদশীর পানে। অথচ মেয়েটার থোড়াই খেয়াল আছে সেদিকে। সে তো মত্ত নিজের কথার জালে। মাহি ফের ঠোঁট নাড়ালো, অতিষ্ঠ কণ্ঠে আওড়ালো, অথচ দুর্ভাগ্য দেখো, এই পুরো দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ থাকা সত্ত্বেও শেষমেশ কিনা আমায় বন্দি হতে হলো একটা খাঁটা রেড ফ্ল্যাগের প্যালেসে। কপাল, যার ওইটা মুখ না বোম, তা আল্লাই ভালো জানেন। যখনই কথা বলবে মনে হবে বোমা ফাটাচ্ছে। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো মীলা? আমার মনে হয় খাটাসটার জন্মের সময় কেউ তার মুখে মধু দেয়নি। তার কথা না যেন এক একটা কুড়ালের কোপ। কি ধার! শেষটুকু সুর টেনে টেনে বলল মাহি। তা শুনে রুডমানব কেমন দাঁত কিরমির করছে দেখো। নীরবে কদম বাড়াচ্ছে মেয়েটার দিকে। এই ফাঁকে আপন জান বাঁচিয়ে পগার পার মীলা। তাকে আর পাইকে। ওদিকে মাহি এখনও বলে যাচ্ছে, কপালে শনি লাগানোর পূর্ব মুহূর্তে আনমনি আওড়াচ্ছে। তবে আর যাই বলো, মনস্টারকে হতে হবে মনস্টারের মতো, ঘৃণ্য হিংস্র। অথচ বিস্টের চোখ দুটো দেখেছ? সব কিছু যেমন তেমন, তবে তার চোখ দুটো সুন্দর, ঠিক না? থমকায় মুগ্ধ। মুহূর্তেই যুবকের মুখাবয় থেকে এতক্ষণের সকল বিরক্তিকর ভাবস্রোত মিলিয়ে গেল বাতাসের ঝাপটায়। সেথায় ভর করল একরাশ বিমুগ্ধতা। কর্ণকুহরে মেয়েটার বলা শেষ কথাটা ফের বেজে উঠতেই ঠোঁট কামড়ে নীরবে হাসল রুডমানব। ঘাটটা সামান্য কাত করে 2 হাত বুকের কাছে বেঁধে আলগোছে এসে দাঁড়ালো মাহির বড্ড নিকটে। অতঃপর নিজের চিরচেনা গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, কতটুকু সুন্দর? বিস্টের বিউটিকে কাবু করার জন্য যথেষ্ট তো? আঁতকে ওঠে মাহি। সর্বাঙ্গ কেঁপে ওঠে তখনই। কেঁপে ওঠার দরুন বেচারা কিউটি হুট করেই খসে পড়ল মেয়েটার বাহুডোর থেকে। এদিকে হতবম্বতায় সপ্তদশী তরাক পেছনে ঘুরতেই আচানক ধাক্কা খেল পাহাড় সম বলিষ্ঠ পুরুষের সনে। আর অমনি হকচকায় সে। ঘাড়ের মাংসল পেশিটুকু কুঁচকে তৎক্ষণাৎ ঘাড় উঁচিয়ে তাকালো রুডমানবের পানে। যুবক গম্ভীর, চোখ দুটোর চাহনি ক্ষীণ। মাহি কেমন ভয়ে ভয়ে কদম পেছাচ্ছে। আমতা আমতা করে বলছে, আপনি কখন এলেন? যখন তুই আমার বদনাম করছিলি। ফের শুকনো ঢোক গিলল মাহি। খরা নামল কণ্ঠায়। যুবকের অমন অদ্ভুত স্থির চাহনি দেখে ভয়ে অন্তরাত্মা বেরিয়ে যাবার উপক্রম বেচারির। তবুও নিজেকে সামলানোর সুরে সে কেমন কপট ভাব ধরে শুধালো, আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? যুবকের পা দুটো ধীরে ধীরে এগোচ্ছে মেয়েটার দিকে। 2 হাত তার বুকের কাছে ঠায় বেঁধে রাখা। ঘাটটা আগের ন্যায় কাত। মুখাবয়ে গম্ভীর ভাব ধরে রেখে মুগ্ধখানি গমগমে গলায় প্রতি উত্তরে বলল, হুম, তোকে দেখছিলাম। মুগ্ধর সোজাসাপটা উত্তর, যার পিঠে বলার মতো কথা গোছাতে সময় লাগছে মাহির। ভয় ডরে ভয়ার্ত বেচারি কথা গুলিয়ে ফেলছে বোধহয়। চোখের দৃষ্টি মেঝেতে ফেলে কদম পেছাতেই কর্ণকুহরে ভেসে এলো রুডমানবের তীক্ষ্ণ কণ্ঠ, কি যেন বলছিলি তখন? জন্মের সময় আমার মুখে মধু দেওয়া হয়নি, তাই তো? তরাক চোখ তুলল মাহি। বিরাট এক ঢোক গিলে নিজেকে শুধরে নেবার ন্যায় পরক্ষণেই বলল, এই না না, আপনি, না মানে আমি, না মানে আপনি। কথাটা শেষ হবার ফুরসত পেল না বেচারি। তার পূর্বেই সুদর্শনের শক্তপোক্ত একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল মাহির নরম বাঁকানো কোমর। এক হ্যাচকা টানে মেয়েটাকে নিজের বুকের কাছে টেনে আনতেই
সপ্তদশীর পা দুটো হলো দোদুল্যমান। এহেন কাণ্ডে ভরকায় মাহি। অস্বস্তিতে মোচড়াতে লাগলো সাপের ন্যায়। অথচ কাণ্ড দেখো, মুগ্ধ কেমন নির্বিকার ভঙ্গিতে মেয়েটাকে এক হাতে তুলে রেখেছে। তার নড়চড় বাড়তি যুবক কেমন বাঁকা হেসে আচমকাই বলে ওঠে, জন্মের সময় মধু খাওয়াইনি তো কি হয়েছে, তুই তো আছিস, তুই না হয় এখন খাইয়ে দিবি। হতবম্ব মাহি হতবুদ্ধির ন্যায় মোচড়ানো থামিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো রুট মানবের পানে। চোখে মুখে একরাশ অবদের ছাপ ফুটিয়ে স্নিগ্ধ গলায় আওড়ালো, মানে আমি কোত্থেকে মধু আনবো এখন? তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। ধীরে ধীরে নিজের গভীর দৃষ্টিযুগল আলতো করে নামিয়ে আনলো মেয়েটার তীর তীর করে কাপজয়ী নরম তুলতুলে অধর যুগল পানে। সঙ্গে সঙ্গে নিজের সুদীর্ঘ কণ্ঠনালীর উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে ঢোক গিলল মুগ্ধ। সেদিকে চেয়ে রইল তৃষ্ণার্ত চাতকের ন্যায়। মাহি ভ্রু গোটায়। যুবকের দৃষ্টি অনুসরণ করতেই বুঝে গেল সব কিছু। মুহূর্তেই তেতে উঠল মানবী। ঝাঝালো কণ্ঠে আওড়ালো, কি দেখছেন আপনি অসভ্য লোক, এক্ষুনি আমায় নিচে নামান বলছি। মেয়েটার এহেন তেজি কণ্ঠে ঘোর ভাঙল মুগ্ধর। সদ্য সম্বিত ফেরার ন্যায় দৃষ্টি উঁচিয়ে তাকালো মেয়েটার মুখ পানে। সপ্তদশী সাপের ন্যায় ফোঁস করছে। নাকের পাটা ফুলে হয়েছে দ্বিগুণ। গাল দুটোয় ছেয়ে গিয়েছে লালিমা। এক অবাধ আকর্ষণে মেয়েটার এহেন রূপ যেন হাতছানি দিয়ে ডাকছে রুড মানবকে। সে আবারও ঘোরে পা রাখল। দিন দুনিয়া ভুলে জোর বাড়ালো হাতের। সঙ্গে সঙ্গে চ্যাপটে গেল মাহি। পিষ্ট হতে লাগলো নির্দয় মানবের রুক্ষ বক্ষভাজের সনে। মুগ্ধ মুখ এগোচ্ছে। সাপের ন্যায় মোচড়াতে থাকা মাহিতা অবলোকন করা মাত্রই কুঁচকে নিল মুখ। দুই হাতে যথাসম্ভব ঠেলতে লাগলো রুড মানবকে। অথচ বালাইসার লোকটা থোড়াই টলল। বেচারি আর কোনরূপ উপায়ন্তর না পেয়ে ফুপিয়ে উঠল। ভয়ে চিবুক নামল কণ্ঠার কাছে। এদিকে সপ্তদশীর ফোপানো স্বর কর্ণকুহরে পৌঁছানো মাত্রই কপাল গোছায় মুগ্ধ। বিরক্ত কণ্ঠে দাঁত খিচে বলে উঠল, একটা কিসে কেউ মরে যায় না বান্দির মেয়ে। আই অ্যাম জাস্ট প্রিপেয়ারিং ইউ। সহসা কান্নার বেগ বাড়ল মাহির। তা দেখে রাগ যেন তরতর করে বেড়ে গেল মুগ্ধর। মেয়েটাকে নিজের সঙ্গে আরেকটু পিষে নিয়ে কঠিন ধমকে সুরে বলল, কান্না থামা বান্দির মেয়ে, না হলে এক্ষুনি জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিব বলে দিলাম। তৎক্ষণাৎ কান্না থেমে গেল মাহির। ছলো ছলো চোখ দুটো নুয়ে রেখে নাক টানল খানিকটা। মুগ্ধ চিরবির করছে। তখনই মেয়েটাকে বুক থেকে নামিয়ে দিয়ে দাঁড় করালো নিজের সম্মুখে। এক হাতে রুক্ষ চাপায় আলগোছে চেপে ধরল মাহির নরম তুলতুলে গ্রীবাদেশ। অতঃপর চিরবিরিয়ে দাঁত খিচে আওড়ালো, আমার জীবন যৌবন নষ্ট করার জন্য তোর মতো একটা দেড় ব্যাটারি যথেষ্ট, বুঝলি? একটু ধরতে এলেই ছাগলের মতো ভ্যাভা শুরু করে দিস। এই, তুই কি বুঝিস না আমার কেমন লাগে, নাকি ইচ্ছে করেই করছিস সবটা? বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, রিমেম্বার ওয়ান থিং, আর 14 দিন পর যখন কাছে আসবো তখন তুই কাঁদতে কাঁদতে মরে গেলেও তোকে আমি ছাড়ব না। মাথায় রাখিস বান্দির মেয়ে। যত্রতত্র নিজেকে সামলে নাক টানল মাহি। হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে নিল নিজের সিক্ত চোখ দুটো। ঠিক তখনই গম্ভীর পুরুষ মেয়েটার বাহু ছেড়ে দিয়ে গমগমে গলায় গর্জে বলল, পেছনে ঘুরে দাঁড়া। হকচকায় মাহি। বেভুলার ন্যায় তাকায় সম্মুখে। ছলো ছলো দৃষ্টিজোড়ায় একাকার সম স্বনিগ্ধতা ঢেলে শুধালো, কেন? তখনই চোখ পাকায় মুগ্ধ। শক্ত চোয়ালখানা কটমট করতেই আটকে ওঠে মাহি। তড়িৎ পিঠ ঘুরিয়ে দাঁড়ায় সে। রাগান্বিত হিংস্র মানব গজগজ করছে।
রাগের পারদ তরতর করে বাড়ার পূর্বেই নিজেকে শান্ত করবার অভিনব কৌশল অবলম্বনে মত্ত হলেন রুড মানব। এক হাতে আলগোছে মেয়েটার ঘাড় থেকে সরিয়ে দিল সবগুলো চুল। এহেন কাণ্ডে জারপন্ডায় অবাক মাহি। তরাক নড়ে চড়ে উঠতেই পিঠ বরাবর খোঁচা খেল ধাতব নলজাতীয় কিছুর। স্বনিগ্ধতায় কপাল কুঁচকায় মাহি। ঠোঁট দুটো নাড়িয়ে যেই না কিছু বলবে, তার আগেই কর্ণকুহরে পৌঁছালো রুডমানবের শান্ত অথচ রাগী কণ্ঠ। জাস্ট একবার নড়ে দেখ। পরমুহূর্তেই রিভলভারের সবগুলো গুলি তোর ক্ষুদ্র বদনে ছুড়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করব না আমি। তৎক্ষণাৎ শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল বেচারির। দেহ হলো অনড়, পারছে না নিঃশ্বাসটা অবধি আটকে ফেলতে। এদিকে মুগ্ধ নিজের কাজে তৎপর। শক্ত মুখে মেয়েটার ঘাড়ের পাশ উন্মুক্ত করে সেদিকে মুখ এগিয়ে আনতেই মানবী কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াল, আপনি আবারও এসব করছেন? মুগ্ধ তেজিয়ান কেবল চিরবিরিয়ে বলল, রাগানোর আগে মনে থাকে না বান্দির মেয়ে। ঢোক গিলল মাহি, চুপচাপ দাঁড়িয়ে রইল ঠায়। রুডমানব ধীরে ধীরে নিজের রুক্ষ বাদামি অধৈর্যগোল আলতো করে ছোঁয়ালো সপ্তদশীর মসৃণ ঘাড়ের ত্বকে। তার উষ্ণ নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা যেন এক অদ্ভুত আধিপত্যে দোল খাচ্ছে বেচারির ঘাড়ের চারপাশে। তার এহেন উষ্ণ ছোঁয়ায় সর্বাঙ্গে ঝংকার বয়ে যাচ্ছে মাহির। মেয়েটা তখনই কুঁচকে নিল নিজের চোখ মুখ। যুবক সময় নিল। ভীষণ সংযত যত্নে চুমু খেলো মেয়েটার ঘাড়ে। একবার, দুইবার, পরপর তিনবার। আশ্চর্যের বিষয় হচ্ছে, এরূপ কাণ্ডে যুবকের মাত্রাতিরিক্ত রাগে মুহূর্তেই ভাটি পড়েছে যেন। কি সুন্দর করে শান্ত হয়েছে সে। চুমুর বদলে এবার নাক ঘষছে মেয়েটার ঘাড়ে। সেই অবাত স্পর্শে কুপোকাত মাহি। নিজের পরনের জামার একাংশ খামচে ধরে তৎক্ষণাৎ কেঁপে উঠল মেয়েটা। যুবক বোধহয় টের পেল তা। সপ্তদশীর পিঠ বরাবর তাক করে রাখা বন্দুকের শীতল নলটা ধীরে ধীরে মেয়েটার মাথার উপর উঠিয়ে এনে আওড়াল, শুভ কাজে যাব এখন। লো ফিল হচ্ছে, সো ডোন্ট মুভ সিগনোরা। ফের থমকালো মেয়েটার হৃদয়, থমকালো তার চারপাশ। ছলো ছলো চোখ দুটো আচমকাই সরিয়ে দিল নিজেদের পর্দা। আগুনের পরশে বরফ ফেলে যেমন গলতে বাধ্য, ঠিক তেমনইভাবে গলে যাচ্ছে বেচারি। যুবকের অমন বিগলিত কণ্ঠে গলে যাচ্ছে তার পাহাড় সম ঘৃণার দেয়াল। মেয়েটা যত্রতত্র নিজেকে সামলালো। অভ্যন্তরের অনুভূতিগুলো এক কোণে আবদ্ধ রেখে কপট ঝাঝালো কণ্ঠে আওড়ালো, কি এমন শুভ কাজে যাচ্ছেন শুনি, যার জন্য আবারও আমাকে ছুতে হচ্ছে? যুবক থামল এই পর্যায়ে। ধীরে ধীরে মুখ সরালো মেয়েটার কাঁধ থেকে। নির্বিকার ভঙ্গিতে বলল, অ্যাজ ইউজুয়াল একজনকে কফিনে বন্দি করতে যাচ্ছি। আঁতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ বেভুলার ন্যায় ঘুরে তাকায় যুবকের পানে। চোখে মুখে আতঙ্ক লেপ্টে বলে ওঠে, কি? আপনি কি পাগল? আবার কাকে মারতে যাচ্ছেন নির্দয় লোক? চোখ দুটো ক্ষীণ হলো মুগ্ধর। মুখটা ঝুঁকিয়ে আনলো মাহির মুখের উপর। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমে গলায় আওড়ালো, তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস কোন সাহসে? মুখ নামায় মাহি। আতঙ্কে মেয়েটার মুখ ধরেছে রক্তশূন্য ভাব। সে কেমন অস্ফুটে বলল, এতটা নির্দয় হবেন না বিস্ট। ইউ নো হোয়াট সিগনোরা, ফাক ইউ।